আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো যাই, আর দেরি নয়, শুরু করছি আমাদের আজকের ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার, প্রভাষক বাংলা, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ, কুয়াকাটা কলাপাড়া, পটুয়াখালী। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা প্রথম পত্র সিলেবাস পরিবর্তন হয়েছে, হলেও পরিবর্তিত সিলেবাসেও এই আজকে যে টপিকসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি আছে, এবং আগের যে সিলেবাস ছিল দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র, তোমাদেরও এই টপিকসটি আছে। তো আমরা দেখি, নিচের ছবি দেখে শিরোনাম বলার চেষ্টা করি। আমরা ছবি দেখে ধারণা করতে চেষ্টা করি যে তোমরা একটু চিন্তা করতে থাকো যে আজকে আমাদের টপিকসটা কি হতে পারে। আমরা একটু ছবি দেখাচ্ছি। ছবিটায় কি দেখা যাচ্ছে? যে একজন দরজা আটকে দাঁড়িয়ে আছে, অন্যজন বাহিরে যেতে চায়। দেখো, দরজা আটকে দাঁড়িয়ে আছে আর একজন বাহিরে যেতে চায়। এই দরজা আটকে দাঁড়িয়ে থাকা আর একজন বাহিরে যেতে চাওয়া, এই ঘটনাটি আমাদের বাংলা প্রথম পত্রের কবিতার কোনো একটি কবিতার কাহিনীকে ইঙ্গিত করে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সেটি কোন কবিতা। তো দেখো, আমরা এখানে দেখি যে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় আছে, বিভীষণ দরজা দাঁড়িয়ে আর মেঘনাদ বাহিরে যেতে চায়, কিন্তু বিভীষণ মেঘনাদকে বাহিরে যেতে দিতে চায় না। তাহলে ধারণা করতে পেরেছো যে আমাদের আজকের টপিকসটি কি হতে যাচ্ছে। আমাদের আজকের পাঠ বিভীষণের প্রতি মেঘনাদ, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পাঠটি নিয়ে আলোচনা করব। এটি আশা করি তোমরা মনোযোগী হবে। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীবৃন্দ তোমরা যা শিখতে পারবে, কবি সম্পর্কে বলতে পারবে, কবিতাটি ব্যাখ্যা করতে পারবে, দেশপ্রেম উপলব্ধি করতে পারবে, ন্যায় অন্যায় চিহ্নিত করতে পারবে। তোমরা নিশ্চয়ই ছবিটি দেখে বুঝতে পেরেছো ছবিটি কার ছবি। এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, যিনি এই কবিতাটি লিখেছেন। এই কবিতাটি মূলত তার লেখা মেঘনাদ বধ কাব্যের একটি অংশ। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে। তার পিতা হচ্ছে রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার বিখ্যাত যে মেঘনাদ বধ কাব্য, সেই মেঘনাদ বধ কাব্যের স্রষ্টা হচ্ছেন তিনি। শর্মিষ্ঠা, বাংলা সাহিত্যের প্রথম নাটক শর্মিষ্ঠার নির্মাতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন 1873 সালের কলকাতায় মৃত্যুবরণ করেন। কবি মাইকেল মধুসূদন দত্তের আরো কিছু তথ্য জেনে নেই আমরা। এখানে মধুসূদন দত্ত 1843 সালে 19 বছর বয়সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তোমরা জানো মাইকেল মধুসূদন দত্ত প্রথমে হিন্দু ছিলেন, পরে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছেন। ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করতে হয়, তিনি হিন্দু কলেজ পরিত্যাগ করেন। মাইকেল মধুসূদন দত্ত হিব্রু, গ্রিক, ফরাসি, জার্মান, তামিল ও ইতালি সহ ইংরেজিতে আছে মোট 13-14টি ভাষা তিনি শিখেছিলেন, ভাষা তিনি জানতেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ক্যাপটিভ লেডি, 1849 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, যেটি দিয়ে তিনি অনেক প্রত্যাশা করেছিলেন।
ইংরেজি সাহিত্যে সাড়া ফেলবার জন্য। প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা 1858 খ্রিস্টাব্দে। প্রথম কাব্য হচ্ছে তিলোত্তম সম্ভব। মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, যে কথা আমি আগে বলেছিলাম যে মহাকাব্য লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, সেই কাব্যেরই অংশ হচ্ছে আমাদের আজকের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। 1861 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন। নাটক লিখেছিলেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। প্রহসন বুড়ো শালিকের ঘাড়ে রোগ, একেই কি বলে সভ্যতা। কাব্য লিখেছিলেন তিলোত্তমা কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। যে এই কবিতাটিতে দুটি পক্ষ আছে, একটি হচ্ছে অযোধ্যার রাজা দশরথ এবং লঙ্কাপুরের রাজা রাবণের বংশ। এই দুটি বংশের মধ্যে একটি দ্বন্দ্ব আছে। তো তোমাদেরকে আগে চিনতে হবে যে এই দশরথ এবং লঙ্কাপুরের রাজা রাবণের বংশ পরিচয়, কোন বংশের কারা আছে, যাদের নামগুলো তোমাদেরকে জানতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন পক্ষে কারা আছে। তো রাজা দশরথ তার 3 শতাধিক স্ত্রী হলেও আমরা 3 জনের নাম জানি। কৈকেয়ীর পুত্র হচ্ছে ভরত, কৌশল্যের পুত্র রাম সবার বড়, আর সুমিত্রার পুত্র লক্ষণ। তো আমরা এই কাব্যের মধ্যে এই নামগুলো পাবো, রামের নাম, লক্ষণের নাম, ভরতের নামও আছে, কিন্তু জানার জন্য আমরা বলছি যে এটা হচ্ছে রাজা দশরথের পুত্র রতনজনী। তারপরে রাজা রাবণ, অপরপক্ষে আছে রাবণ। বৃষভা ও নিকষার 3 পুত্র ও 1 মেয়ে। 3 পুত্র হচ্ছে বিভীষণ, কুম্ভকর্ণ, রাবণ সবার বড়। এরা হচ্ছে 3 জন ভ্রাতা, বিভীষণ, কুম্ভকর্ণ, রাবণ। রাবণ হচ্ছে সিংহাসনের অধিকারী এবং সবার বড়, আর ছোট ভাই হচ্ছে বিভীষণ ও কুম্ভকর্ণ। এবারে কন্যা হচ্ছে এই বৃষভা ও নিকষার কন্যা হচ্ছে শূর্পণখা, তিনি বিধবা। রাবণের ও মন্দোদরীর 2 ছেলে, বীরবাহু ও মেঘনাদ। এই হচ্ছে রাজা রাবণের বংশ পরিচয়। তো আমরা এই নামগুলো এই কবিতার মধ্যে পেয়ে থাকবো। তোমাদেরকে এই নামগুলো কোনটি কোন পক্ষের নাম তা তোমাদেরকে মনে রাখতে হবে। কবিতার পটভূমি ও মেঘনাদ বধ কাব্যের মূল কাহিনী। তো শিক্ষার্থীবৃন্দ, কবিতাটির পটভূমি আমি তোমাদেরকে আলোচনা করছি, তাহলেই তোমরা এই মেঘনাদ বধ কাব্যের মূল কাহিনীটি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তো এই কবিতাটির মধ্যে একটি কাহিনী লুকায়িত আছে, একটি যুদ্ধের ঘটনা আছে। তো এই কাহিনীতে একটি পক্ষ হচ্ছে রাজা দশরথের পুত্র রাম, লক্ষণ। নির্বাসিত হয়ে এসেছে পঞ্চবটির বনে, সাথে ছিল সীতা, রামের স্ত্রী। তো সেই বনে ঘুরতে এসে লঙ্কার রাজা রাবণের ভগ্নী শূর্পণখা সে লক্ষণকে প্রেমের প্রস্তাব দেয়। লক্ষণ সে প্রস্তাবে অপমানিত বোধ করে এবং শূর্পণখার নাক কেটে দেয়। এরপরে রাবণ ভগ্নীর এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যে সে পঞ্চবটির বনে গিয়ে সীতাকে হরণ করে নিয়ে আসে লঙ্কায়। পরবর্তী মুহূর্তে রাম, লক্ষণ সীতা উদ্ধারের জন্য লঙ্কা আক্রমণ করে। সেই যুদ্ধে প্রথমেই রাবণ পুত্র বীরবাহু শহীদ হয়। এরপরে রাবণের ভ্রাতা কুম্ভকর্ণ শহীদ হয়। অতঃপর এই যুদ্ধে অংশগ্রহণ করতে আসে রাবণের পুত্র মেঘনাদ। তো মেঘনাদ যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য সে যুদ্ধে নামবার পূর্বে ইষ্টদেবতা বা অগ্নিদেবের পূজা সম্পন্ন করে সে যুদ্ধে নামতে চায়। তো রাবণের
আর এক ভ্রাতা বিভীষণ, সে দেখল, তার কাছে মনে হলো যে এই যুদ্ধটি রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে এসেছে, এর জন্য রাবণই দায়ী। তাই সে রাবণের পক্ষ ত্যাগ করে সে রাম লক্ষ্মণের পক্ষ অবলম্বন করল। তাই সে জানে মেঘনাদ যদি ইষ্ট দেবতার পূজা সম্পন্ন করে যুদ্ধে নামে, তাহলে মেঘনাদকে হারানো সম্ভব হবে না। তাই সে লক্ষ্মণকে অস্ত্রসহ মায়াদেবীর সহযোগিতায় নিয়ে আসে রাবণ প্রাসাদে, সেই যজ্ঞাগারে। সেখানে এসে লক্ষ্মণ মেঘনাদকে আক্রমণ করে। মেঘনাদ লক্ষ্মণের কাছে বলে, তুমি অস্ত্র হাতে নিয়ে এসেছো, আমাকেও অস্ত্র নিয়ে যুদ্ধ করতে দাও, তারপর আমরা যুদ্ধ করি, এটাই তো বীরের প্রথা। কিন্তু লক্ষ্মণ সে সেই সুযোগ দিতে রাজি না হয়। এক পর্যায়ে তাদের কথোপকথনের এক পর্যায়ে মেঘনাদ সে উঠে দাঁড়িয়েছে অস্ত্রাগারে অস্ত্র আনার জন্য যাবে। তখনই দরজায় আটকে দাঁড়িয়েছে তার চাচা বিভীষণ। মেঘনাদ দুয়ারে তার চাচা বিভীষণকে দেখে যে কথা বলেছে এবং বিভীষণ ও মেঘনাদের মধ্যে যে কথোপকথনটুকু হয়েছে, আমাদের এই কবিতায় তাই তুলে ধরা হয়েছে। মেঘনাদ বধ কাব্যের কাহিনীর উৎস হচ্ছে রামায়ণ। রামায়ণের উদ্দেশ্য ছিল রামচন্দ্রের জয়গান বর্ণনা করা। পক্ষান্তরে মাইকেল মেঘনাদ বধ কাব্যের বিষয়বস্তু করে তুলেছেন রাবণ কর্তৃক রামচন্দ্রের আক্রমণ প্রতিহত প্রচেষ্টা। রাজা দশরথ অসুস্থতায় কৈকেয়ী তাকে সেবা করে সুস্থ করে তোলেন। রাজা খুশি হয়ে কৈকেয়ীকে দুটি বর চাইতে বলেন। কৈকেয়ী তার দাসীর পরামর্শে রামকে 14 বছরের বনবাস দিতে বলেন এবং তার পুত্র ভরতকে সিংহাসনে বসাতে বলেন। কৈকেয়ীর ষড়যন্ত্রে 14 বছরের জন্য পঞ্চবটী বনে রামকে নির্বাসন দেন। এই কথা রাম শুনে বাবার কথা রাখার জন্য তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে যেতে রাজি হন। পঞ্চবটির বনে রাবণের বিধবা বোন শূর্পণখা সেখানে বেড়াতে আসেন। শূর্পণখা তাদের সাথে ছল করে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু এটা মানতে পারেনি, তাই লক্ষ্মণ তার নাক কেটে দেয়। ভগ্নী শূর্পণখার অপমানের প্রতিশোধ নেয়ার জন্য রাবণ কর্তৃক সীতা অপহরণ। রামচন্দ্র পত্নী উদ্ধারের জন্য অভিযান চালান। 3 দিন 2 রাতের ঘটনায় বিভীষণ মায়াদেবী হনুমানের সহায়তায় লঙ্কাপুরী ধ্বংস করে সীতাকে ছিনিয়ে আনেন। যুদ্ধে একে একে বীরবাহু কুম্ভকর্ণ মারা যায়। মেঘনাদ যুদ্ধে নিশ্চিত জয়লাভের জন্য অগ্নিদেবের বা ইষ্ট দেবতার পূজা করতেছিল। লক্ষ্মণ প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে মায়াদেবী ও বিভীষণের সাহায্যে সেখানে প্রবেশ করে নিরস্ত্র মেঘনাদকে আঘাত করে। তখন অস্ত্র নিতে যাবার সময় দরজায় চাচা বিভীষণের মেঘনাদের সাথে কথোপকথনকে কেন্দ্র করে আজকের কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে এই কবিতায় আমরা মেঘনাদকে বিভিন্ন নামে আমরা পাবো। রাবণী, বাসব বিজয়ী, অরিন্দম, বাসব ত্রাস, এই সমস্ত নামে আমরা মেঘনাদকে পাবো। লক্ষণের বিভিন্ন নাম: রামানুজ, রামের ছোট ভ্রাতা; সৌমিত্রী, সুমিত্রার গর্ভজাত, এ কারণে সৌমিত্রী। এ সমস্ত নামে আমরা দুজনকে পাবো। তো আমি পরিচয় করে নিচ্ছি। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এরা 3 জনে ভাই, আমরা পূর্বেই দেখিয়েছি। তো এবারে কবিতাটি পাঠ করছি। শুরু করা যাক কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। পাঠ বিশ্লেষণ অন। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। অরিন্দম আমরা আগেই দেখেছি, মেঘনাদের আরেক নাম হচ্ছে অরিন্দম।
সে লক্ষণের সঙ্গে অনেক কথা বলার পরে সে যখন দরজা দিয়ে বের হতে গিয়ে চাচা বিভীষণকে দেখেছে, তখন সে বুঝতে পেরেছে। এজন্যই শুরু হয়েছে এতক্ষণে, মানে এতক্ষণ পরে মেঘনাদ, অরিন্দম মেঘনাদ কহিল বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। জানিনু মানে জানলাম, কেমনে কেমন করে আসি এসে লক্ষণ পশিল মানে পৌঁছল রক্ষপুরে, রাক্ষসপুরীতে। মানে মেঘনাদ এতক্ষণ পরে বুঝতে পেরেছে, এ কারণেই সে কহিলা বিষাদে মানে রাগে দুঃখে ক্ষোভে সে বলে উঠল, জানিনু বুঝতে পারলাম কিভাবে লক্ষণ এই রাক্ষসপুরীতে এসে পৌঁছেছে। তখন সে তার চাচা বিভীষণকে উদ্দেশ্য করে বলছে, হায় তাতো, হায় তাতো, তাতো চাচা বা পিতৃতুল্য, উচিত কি তব এ কাজ? তোমার কি এই কাজ করা উচিত? নিকষা সতী তোমার জননী, তোমার মায়ের নাম হচ্ছে নিকষা। আমরা আগে দেখেছি নিকষার পুত্র বিভীষণ, রাম, কুম্ভকর্ণ। তো সেই মাতৃ পরিচয় মনে করিয়ে দিয়ে বলছে, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ। সহোদর মানে এখানে ভ্রাতা রাবণের কথা বলা হয়েছে। রক্ষ শ্রেষ্ঠ, রাক্ষস কুলের রাজা, তোমার ভ্রাতা রাক্ষস রাজা। শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, তোমার আর এক ভ্রাতা হচ্ছে শুলি শম্ভু নিব, মানে শুল পানি দেবতার মতো কুম্ভকর্ণ। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। এবার মেঘনাদ তার নিজের কথা বলেছে যে চাচা, তোমার এই ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, বাসবদেরকে জয় করেছে যে সেই বাসব বিজয়ী বীর, তুমি তারই চাচা। নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে। বলেছে যে নিজ গৃহ পথ, মানে তুমি এরকম একজন রাজবংশের রাজার ভ্রাতা হয়ে, এই বাসব বিজয়ীর চাচা হয়ে, নিকষা সতীর পুত্র হয়ে তুমি নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে। তস্কর শব্দের অর্থ চোর। এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। দেখাও তস্করে, তুমি শত্রুকে নিজের গৃহপথ দেখিয়ে নিয়ে আসছো। চণ্ডাল মানে চোর অর্থে, নিচু অর্থে। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, এই চণ্ডালকে এনে রাজার আলয় মানে ঘর, রাজার গৃহে তুমি বসিয়েছ। কিন্তু নাহি গঞ্জি তোমা, আমি তোমায় গঞ্জি মানে গালি দিচ্ছি না। গুরুজন তুমি, পিতৃতুল্য, তুমি পিতার সমতুল্য গুরুজন। ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে। বলছে আমি তোমাকে গালি দেব না, কারণ তুমি পিতার সমতুল্য, তুমি গুরুজন, তুমি আমার দ্বার ছেড়ে দাও, দরজা, এই যে দরজা ছেড়ে দিতে বলছে, ছেড়ে দাও, যাব অস্ত্রাগারে, আমি অস্ত্র নিয়ে আসব। পাঠাইব রামানুজে সমন ভবনে। রামানুজ এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, সে বলছে যে লক্ষণকে, রামানুজকে আমি সমন ভবন মানে জমালয়ে পাঠাবো, মৃত্যুর ওপারে পাঠিয়ে দেব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, আমি আজকে লঙ্কার কলঙ্ক আমি মুছে ফেলব। শিক্ষার্থীবৃন্দ, এই যে কথোপকথনটুকু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষণ লক্ষণ যে মেঘনাদকে হত্যা করার জন্য যজ্ঞাগারে প্রবেশ করেছে, সেখানে মেঘনাদ তাকে বলেছে যে আমি অস্ত্র হাতে নেই, তারপর যুদ্ধ করি, তুমি কেন নিরস্ত্র একজনকে হত্যা করবে? এটা তো বীরের বৈশিষ্ট্য হতে পারে না। তাই সে অস্ত্র আনতে গিয়েছিল, কিন্তু অস্ত্র তাকে নিতে দেয়নি, কারণ বিভীষণ সে পক্ষ নিয়েছে রামের, লক্ষণের। কারণ বিভীষণের ধারণা যে রাজা রাবণ তার বড় ভ্রাতা, সে অন্যায়ভাবে এই যুদ্ধটাকে ডেকে নিয়ে এসেছে। তাই সে তার নিজের ভ্রাতা রাবণকে সমর্থন না দিয়ে সে হাত মিলিয়েছে রামের পক্ষে। তাই রামানুজ রামের ছোট ভাই লক্ষণকে সে নিয়ে এসেছে মেঘনাদ, অর্থাৎ নিজ ভ্রাতৃপুত্র মেঘনাদকে হত্যা করার জন্য। আর মেঘনাদ বসেছিল ইষ্ট দেবতার পুজো করতে।
কিন্তু সেখানে তাকে পুজো করার আগেই হত্যা করতে হবে, কারণ তারা জানতো যদি পুজো করে, সে অগ্নিদেবতার পুজো করে রণাঙ্গনে নামে, তাহলে হয়তো তাকে হত্যা করা সম্ভব হবে না। তাই তো এখানে এই যে পাঠাইব রামানুজে শবন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, লঙ্কার কলঙ্ক আজ মুছে দেব, মূলত এই সংলাপের মধ্যে মেঘনাদের দেশ প্রেমের পরিচয় পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, এবারে বিভীষণ তার ভ্রাতৃপুত্রের কথায় উত্তর দিল। উত্তরিলা বিভীষণ, মানে বিভীষণ উত্তর দিল, বৃথায় সাধনা ধীমান, জ্ঞানী, বৃথায় সাধনা, তোমার এই সাধনা বৃথা। রাঘব দাস আমি রাঘব দাস, এখানে রামের দাসকে বোঝানো হয়েছে। সে রামের পক্ষ অবলম্বন করেছে, এ কারণে সে বলেছে রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ। বিভীষণ সে নিজ ভ্রাতাকে বলছে যে আমি তো রামের পক্ষ অবলম্বন করেছি, তোমার এই অনুরোধ অর্থাৎ দরজা ছেড়ে দেওয়ার অনুরোধ আমি কিভাবে রক্ষা করিব। উত্তরিলা কাতরে রাবণী, এবারে উত্তর দিল, কাতর হয়ে গেছে চাচার, নিজ চাচার মুখে, বিভীষণের মুখে এমন কথা শুনে মেঘনাদ সে কাতর স্বরে উত্তর দিল, হে পিতৃব্য, হে পিতৃতুল্য চাচা, তব বাক্যে ইচ্ছে মরিবারে, তোমার এই কথা শুনে আমার ইচ্ছে হয় আমি মরে যাই। রাঘবের দাস তুমি, তুমি রামের দাস হয়ে গেছ, কেমনে ও মুখে আনিলে কথা, তা তো কহ তা দাসেরে। তুমি কিভাবে ওই মুখে এমন কথা আনলে, তুমি আমার মতো দাসেরে সে কথা বলো। এটি ভ্রাতৃপুত্র মেঘনাদ তার চাচা বিভীষণকে সম্মানের সাথেই এই কথাটি বলেছেন, এজন্য নিজেকে দাস হিসেবে চাচার কাছে উপস্থাপন করেছে। তো স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যে সংলাপটি দেখতে পাচ্ছি, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। মাইকেল মধুসূদন দত্তের যে শিল্প সাহিত্য, এখানে যে উপমা অলংকার তিনি লুকিয়ে রেখেছেন তা অত্যন্তই মানে প্রশংসনীয় এবং অত্যন্তই সুন্দর। দেখো, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন স্থাপিলা মানে স্থাপন করলেন, বিধু অর্থ চাঁদ, এই চাঁদের কথা বলা হয়েছে, চাঁদকে বিধি মানে বিধাতা, স্থানুর ললাটে এই যে আকাশের কপালে যে চাঁদটাকে তিনি এঁকে দিয়েছেন, এই পরি কি ভূতলে শশী, এই যে শশী চাঁদের প্রতিশব্দ, প্রশ্ন করেছেন এই চাঁদ কি কখনো ভূতলে মানে কি পৃথিবীতে, শশী চাঁদ যান গড়াগড়ি ধুলায়, মানে চাঁদ কি কখনো পৃথিবীর এই ধুলা মাটিতে এসে কখনো গড়াগড়ি খায়, এই শিশুদের মতো প্রশ্ন করেছে মেঘনাদ এবার চাচা বিভীষণকে। হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, হে রক্ষরথী, রাক্ষস কুলের সারথী, চাচাকে সম্বোধন করেছে বিভীষণকে। ভুলিলে কেমনে তুমি, তুমি কিভাবে ভুলে গেলে, জনম তব কোন মহাকুলে, জনম মানে জন্ম, তব মানে তোমার, কোন মহাকুলে মানে মহাবংশে, জন্ম, কে বা সে অধম রাম, আর কোথাকার সেই অধম রাম, সেই তার তুমি দাস হয়ে গেছো, তোমার এই মহাকুল মানে মহা রাজবংশে জন্ম সেটা তুমি ভুলে গেছো। এই কথাটুকু বলে মেঘনাদ তার চাচাকে আত্মপরিচয় স্মরণ করিয়ে দিতে চেয়েছেন, তার মধ্যে দেশপ্রেম জাগাতে চেয়েছেন। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। এখন বলেছে যে স্বচ্ছ সরোবরে, দেখো স্বচ্ছ সরোবর মানে কি, ফটিক জলের যে আধার বা দিঘি, সেখানে রাজহংস করে কেলি মানে খেলা করে থাকে,
আহ, পঙ্কজ কাননে, পঙ্কজ মানে পদ্ম ফুলের বাগান, যেখানে পদ্ম ফোটে। আমরা জানি যে স্বচ্ছ পুকুরে পদ্ম ফোটে। কবি উপমা অলংকার হিসেবে এটাই বোঝাতে চেয়েছেন যে ফটিক জলেই পদ্ম ফুল যেখানে ফোটে সেখানে রাজহংস খেলা করে থাকে। যায় কিসে কবু প্রভু, প্রভু হিসেবে সে তার চাচাকে বলেছেন পঙ্কিল সলিলে শৈবাল দমের ধাম। সে কি কখনো নোংরা পানিতে যায় যেখানে শ্যাওলা থাকে? রাজহংস তো সেখানে কখনো যায় না। এই উপমাটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তুমি তো রাজহংসের মতো, হংসের রাজা, তুমি তো রাজবংশে জন্ম তোমার, তোমার সেরকমেরই একটা উঁচু জায়গায় অবস্থান করা উচিত, তোমার সাথী হবে উচ্চ বংশের লোক। কিন্তু তা ভুলে গিয়ে তুমি কেন এই পঙ্কিল নোংরা সলিল শৈবালে খেলা করতে নামলে? তুমি তোমার বংশ মর্যাদাই ভুলে গেছো। এটা মেঘনাদ মনে করিয়ে দিতে চেয়েছে তার চাচা বিভীষণকে। আরেকটি উপমা আছে, মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী। মেঘনাদ বলেছে মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র কেশরী মানে কি? সিংহ, যার কেশর আছে। এই সিংহ কবে হে বীর কেশরী, তার চাচাকে বলেছে হে বীর, তুমি তো বীর, বলো সম্ভাষে শৃগালে মিত্র ভাবে। মানে এই সিংহ কি কখনো শৃগালকে বন্ধু ভাবে? তুমি কি শুনেছো কখনো? সিংহের বন্ধুত্ব হয় সিংহের সাথে, শৃগালের সাথে কখনো বন্ধুত্ব হয় না। এটা দ্বারা মেঘনাদ তার চাচা বিভীষণকে বোঝাতে চেয়েছেন, হে বীর, তুমি তো বীর বংশে জন্ম, তোমার সঙ্গে বীরের সম্পর্ক হবে। তোমার সঙ্গে তস্কর, এই যে চণ্ডাল হিসেবে আখ্যায়িত করেছে লক্ষণকে, রামকে, এদের সাথে তোমাদের বন্ধুত্ব হতে পারে না। এবারে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি। অজ্ঞ দাস, মেঘনাদ নিজেকে অজ্ঞ দাস হিসেবে তার চাচা বিভীষণকে বিজ্ঞতম হিসেবে সম্বোধিত করেছেন, সম্বোধন করেছেন। অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার কাছে কোনো কিছুই অজানা নহে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে, কিসে সম্বোধে সংগ্রামে। চাচাকে বলতে আছে কোনো কিছুই তোমার অজানা নহে, অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার কাছে কোনো কিছুই অজানা নহে। ক্ষুদ্রমতি নর, এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। ক্ষুদ্রমতি মানে ছোট মনের মানুষ, নর লক্ষণ, সুর লক্ষণ, লক্ষণকে বলা হয়েছে নহিলে, তা না হলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে। অর্থাৎ তা যদি না হয় তাহলে মেঘনাদকে অস্ত্র নিতে না দিয়ে লক্ষণ সে অস্ত্র নিয়ে এসেছে এবং মেঘনাদকে বলে তোমার অস্ত্র নেওয়ার দরকার নেই, আমি তোমাকে হত্যা করতে এসেছি, তাকে অস্ত্র নিতে দেবে না। সে কারণে বলেছে যে এ তো বীরের বৈশিষ্ট্য হতে পারে না, এ তো ক্ষুদ্র মনা, না হয় অস্ত্রহীন ভাবে কাউকে সংগ্রামে আহ্বান করতে পারে না, সেটা বীরের কোনো বৈশিষ্ট্য নহে। কহ মহারথী, এখানে মহারথী বীর হিসেবে সম্বোধন করেছে মেঘনাদ তার চাচা বিভীষণকে। এ কি মহারথী প্রথা, বল বীর, এটি কি বীরের প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে এ কথা। মেঘনাদ বলেছে চাচা বিভীষণকে এই যে শিশুরাও এমন কথা শুনলে না হেসে পারবে না। অর্থাৎ মেঘনাদকে অস্ত্র নিতে না দিয়ে লক্ষণ অস্ত্র নিয়ে মেঘনাদের সাথে যুদ্ধ করবে, মেঘনাদ নিরস্ত্র থাকবে, এটা হতে পারে না। এ কথা শুনে লঙ্কায় এমন কোনো শিশু নেই যে না হেসে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কবিতাটি সাধারণত একটু বড়, তাই আমরা অর্ধেকটা নিয়ে আলোচনা করলাম, পরের অর্ধেকটা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেয়া হবে। তো আমরা এই লেসনটিতে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো পেয়েছি তোমরা দেখো। এই অরিন্দম, অরিন্দম শব্দের অর্থ কি? অরি, অরি মানে শত্রু, দম দমন করে, যে শত্রুকে দমন করে যে। দেখো এখানে
ওরি বা শত্রুকে দমন করে, যে দেখে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের একটা দৃশ্য যে শত্রুর উপরে অস্ত্র নিক্ষেপ করে, এটা হচ্ছে অরিন্দম। শুলি শম্ভু, শূল পানি দেবতাদের মতো, শূল পানি দেবতার মতো শুলি শম্ভু নিভ। এবার আছে সমন ভবনে জমালয়ে। সমন ভবনে জমালয়ে মৃত্যুর পরে যেখানে পাঠানো হয়। শৈবাল দলের ধাম, পুকুর বা বদ্ধ জলাশয় যেখানে শ্যাওলা জমে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ শ্যাওলা জমে। পরের স্লাইডে কি আছে দেখো, মৃগেন্দ্র কেশরী আমরা দেখেছি না, এই যে মৃগেন্দ্র কেশরী সিংহকে বোঝানো হয়েছে। কেশরযুক্ত পশুরাজ সিংহ, সিংহ হচ্ছে পশুর রাজা। এই প্রগলভে, প্রগলভে মানে কি নির্ভীক চিত্তে, এই নির্ভীক চিত্তে এটা হচ্ছে প্রগলভে। জিমুতেন্দ্র, জিমুতেন্দ্র হচ্ছে মেঘের ডাক। আমরা বর্ষার সময় আমরা মেঘের শব্দ শুনতে পাই, হঠাৎ করে বজ্রপাত হয় তখন যে শব্দ আসে মেঘের ডাক বা আওয়াজ, সেটা হচ্ছে জিমুতেন্দ্র। দুর্মতি, দুর্মতি কি অসৎ বা মন্দ বুদ্ধি। আমরা এই যে অসৎ বা মন্দ বুদ্ধির প্রতীক হিসেবে ছবিটা নিয়ে এসেছি। তো মন্দ বুদ্ধি বা অসৎ, এটা হচ্ছে দুর্মতি। মূল্যায়ন। শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের যে লেসনটি নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছো। তারপর আমি একটি প্রশ্ন দিয়ে তোমাদেরকে একটু মূল্যায়ন করে যেতে চাই। প্রথম প্রশ্ন, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, কথাটি দিয়ে কবি কি বুঝিয়েছেন? স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, আমি একটু মনে করিয়ে দেই তোমাদের, যদিও তোমাদের মনে আছে যে স্থাপিলা মানে স্থাপন করলা, বিধুরে মানে চাঁদকে, বিধি বিধাতা, স্থানুর ললাটে মানে আকাশের কপালে চাঁদকে স্থাপন করে দিল। এই কথাটি দিয়ে, এই অলংকারটি দিয়ে মূলত বোঝানো হয় যে বিভীষণ রাজবংশে জন্ম, তার রাজবংশের মর্যাদা রেখেই তার বন্ধুত্ব করা উচিত, তার কখনো নিচু চরিত্রের সাথে মেলা উচিত না, তার নিচু স্তরে পৌঁছানো উচিত না, তার মর্যাদা তার নিজেরই রক্ষা করা উচিত। যেমন চাঁদ, সে সুন্দর আকাশের কপালেই থাকে, তাকে বিধাতা আকাশে থাকার জন্যই কিন্তু তৈরি করেছে, সে কখনো ধুলোয় এসে গড়াগড়ি জান্নাত, অর্থাৎ তার অবস্থান থেকে সে কখনো নিচে নেমে আসে না। এই কথাটাই মূলত বোঝানো হয়েছে। আশা করি তোমরা সুন্দরভাবে আরো গুছিয়ে উপস্থাপন করতে পারবে। আরেকটি প্রশ্ন আছে, প্রফুল্ল কমলে কীটবাস বলতে কি বোঝানো হয়েছে? প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল কমল মানে একটা ফুটন্ত ফুল, তার মধ্যে কীটের বসবাস। অর্থাৎ এখানে প্রফুল্ল কমল বলতে কবি লঙ্কাকে বুঝিয়েছেন এবং তার মধ্যে কীটবাস, অর্থাৎ রাম এবং লক্ষ্মণ কর্তৃক লঙ্কা যে আক্রমণ হয়েছে, এই রাম এবং লক্ষ্মণকে কীট মানে পোকা যেমন ফুলের মধ্যে বসবাস করে, একটি ফুলকে কেটে ফেলে নষ্ট করে ফেলে, ঠিক তেমনি রাম এবং লক্ষ্মণ লঙ্কাকে কীটের মতোই কেটে কেটে, অর্থাৎ তার সৌন্দর্যকে বিনষ্ট করছে। এটা বোঝাতেই এই চরণটি দেওয়া হয়েছে। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে আছো নিশ্চয়ই, বাড়ির কিছু কাজ দিয়ে দিচ্ছি, এই কাজটি বাড়িতে বসে করে ফেলবে একান্ত মনে। এই কবিতাটি থেকে যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় শঠতা, নীচতা কোন চরিত্রের এবং বীরত্ব, দেশপ্রেম কোন চরিত্রের জন্য প্রযোজ্য, কেন বুঝিয়ে লিখো। শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পেরেছ যে চরিত্রে দুটি পক্ষ আছে। একটি পক্ষ, যে কবিতায় দুটি পক্ষ যে আছে, একটা পক্ষের মধ্যে নীচতা, শঠতা আর পরিচয় পাওয়া গেছে এবং অপর পক্ষের মধ্যে বীরত্ব পাওয়া গেছে, দেশপ্রেম পাওয়া গেছে। কোন চরিত্রের মধ্যে শঠতা পাওয়া গেছে এবং কোন চরিত্রের মধ্যে বীরত্বের পরিচয় ফুটে উঠেছে এবং কেন তোমার কাছে সেটা মনে হয়েছে যে এটার মধ্যে দেশপ্রেম আছে,
এবং এটার মধ্যে সততা আছে। সে নিজের সপক্ষে যুক্তি স্থাপন করে তোমরা একটি অনুচ্ছেদ তৈরি করবে, আমরা তোমাদের কাছ থেকে দেখে নিব। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই কবিতাটির প্রথম অংশ তোমাদের সামনে উপস্থাপন করলাম। বাকি অংশ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে উপস্থাপন করা হবে। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।